তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? আরে করতে বলেছি, করো না। চোখ বন্ধ করতেই হঠাৎ মনে হলো ঠোঁটজোড়া কেউ নিজের দখলে করে নিয়েছে। ঠোঁটজোড়া মিষ্টি হয়ে আছে। মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি। তোমরা যারা আমার ভয়েসকে ভালোবাসো তারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। রাত 12টা বাজে। গভীর বলবো না, বাসায় গিয়ে খাবার খাবো, এখনো তা নসিব হয়নি। আর ভালো লাগে না এই দুনিয়ায়। যানবাহন কোলাহল, তার মধ্যে সৎমার পেঁচাল একদম সহ্য হয় না। দিনভর কাজ করে রোজগার করি, তাও ওনার হয় না। আরো টাকা চাই ওনার। মনে হয় আমি টাকার মেশিন। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, কোনো গাড়ি নাই যে গাড়ি করে বাসায় যাব। আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলে ও শুরু করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে আসতে পারে না, গাড়ি লাগে ওনার। উফ, সারাদিন কাজ করে পা আর চলছে না। পায়ের গোড়ালিগুলো মনে হয় লাল হয়ে গেছে, এখনই খুলে পড়ে যাবে। না, আর সম্ভব না হেঁটে যাওয়া। একটু বসে জিরিয়ে নেই, তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে। রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি, পাশে ধান ক্ষেত, তারপর পাশে আবার পুরো সাইড জুড়ে ঘন জঙ্গল। ভয়ও করছে, কিন্তু ভয় করলেও কিছু করার নেই। পা যে আর চলছে না। হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার। পাশে ফিরে দেখলাম না, কেউ তো নেই। হঠাৎ কাঁধে কারো মাথা রাখার উপস্থিতি টের পেলাম। এবার তো ঘাবড়ে গেলাম। কে কে? কিন্তু কাউকেই তো দেখছি না। না, এখানে আর থাকা যাবে না। তাড়াতাড়ি উঠে চলে যেতে নিলাম, কিন্তু কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে। এবার ভয় পেয়ে গেলাম। ভয়ের চোটে কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে অবিরাম, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। প্লিজ, কে আপনি? সামনে আসুন, আমার খুব ভয় করছে। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো। ভয় পাওয়ার কিছুই নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না, আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না। আমার রূপ দেখলে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। এবার ভয়ের মাত্রাটা যেন আরো বেড়ে গেল। কে আপনি? আর আপনি সামনে আসলে কেন আমি সহ্য করতে পারবো না? অদৃশ্য থেকে আবার আওয়াজ আসলো। কারণ আমি পড়ি। পরি? কথাটা শোনার পর তো মনে হয় এবার সত্যি আমার প্যান্ট নষ্ট হয়ে যাবে। চুপ করে আছি ভয়ে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো। এই কথা বলছো না কেন? কি বলবো বুঝতে পারতেছি না, কি বলবো আমি। অদৃশ্য থেকে আওয়াজ আসলো। চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি, ঘাসের উপরে। আচ্ছা, ভয়ে ভয়ে বললাম, কারণটা কথা না শুনলে আমার ঘাড় মটকাবে। আচ্ছা, কোথায় আপনি? আমি এসে বসেছি তো ঘাসে। পাশে থেকে আওয়াজ আসলো। এই তো আমি পাশে। আচ্ছা, একটা কথা বলি। পাশে থেকে আওয়াজ আসলো। হ্যাঁ বলো। দেখুন, আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে? আপনি প্লিজ আমার সামনে আসুন। আচ্ছা আসবো, তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ, মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে কি? আমার পছন্দ সাদাসিধা একটা মেয়ে, যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে, যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলবো। ওর রূপে পাগল হয়ে যাব আমি। এই তো। আচ্ছা ওয়েট। হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রশ্মি জ্বলতে জ্বলতে উপরের দিক থেকে নামছে। আলোক রশ্মিটা হঠাৎ বড় হয়ে গেল। আলোক রশ্মিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে ওই জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ সবকিছু আবার আগের ন্যায় ক্লিয়ার হয়ে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। পাশে ফিরতে দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে। মেয়েটার দিকে নজর পড়তেই আমার দুনিয়ায় দাড়ি পাল্টে গেল। এত সুন্দর মেয়ে এই জমিনের বুকে এর আগে কখনো আমি দেখি নাই। মনে হচ্ছে জান্নাতের কোনো হুর ভুল করে জমিনে নেমে এসেছে। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। এই কি দেখো, আমার লজ্জা করে তো। এমন করে তাকিয়ে থেকো না। মেয়েটার কথায় আমার ধ্যান আসলো, কিন্তু আমার সব কিছু যেন উলট পালট হয়ে গেল। মাথায় কিছুই কাজ করছে না। আমি বলে উঠলাম, আপনার নাম কি? আপনার বাসা কোথায়? আপনি কি করেন? আপনার বাসায় কে কে আছে? এক গাদা প্রশ্ন ছুড়ে মারলাম। মেয়েটা এই স্টপ স্টপ, আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞেস করো। না হয় একসাথে এতগুলোর উত্তর আমি কিভাবে দিব? মেয়েটা আমার নাম তুন মাপসুরা নূর, তবে সবাই আমাকে মাপসুরা বলেই ডাকে। আর আমার বাসা হচ্ছে পরিপালকে, আর আমার বাসায় আমার বাবা আর মা আছে। আপনি পরি হলে জমিনে কি করছেন? মনে মনে এখন আর তেমন ভয় করছে না। আমি জমিনে আমার রাজপুত্র খুঁজতে এসেছি, কারণ আমার ছোটকাল থেকেই একটাই ইচ্ছে, আমি মানুষকে বিয়ে করব আর আমার বাবার সিংহাসনের অধিকারী বানাবো। মানে কিছু বুঝলাম না। মানে মাপসুরা আমার বাবা পরিপালকের রাজা। আমার বাবা চায় আমার বাবার পরে আমার বাবা সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে, কিন্তু পরিপালকের কিছু অসৎ পরি এটা চায় না। তারা চায় উত্তরাধিকারী কোনো পুরুষকে দেওয়া হোক, কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নাই।
তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায়। ও, আজকে আমার সময় হয়ে এসেছে, আমি উঠি। কালকে আবার কথা হবে। এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে। যেই না বলল মেয়েটা চলে যাবে তখন মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এরপর কি আমাদের আর কখনো কথা হবে? হ্যাঁ হবে, কালকে আমি আবার একই সময়ে এইখানে তোমার জন্য অপেক্ষা করব। তুমি এসো কেমন? আচ্ছা মাপসুরা। আর মাত্র 3 মিনিট সময় আছে, আমার যেতে হবে। তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? আরে করতে বলেছি করো না, আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না। আচ্ছা, চোখ বন্ধ করতেই হঠাৎ মনে হলো ঠোঁটজোড়া কেউ নিজের দখলে করে নিয়েছে। কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম। আমারও কেন যেন ভালো লাগছে। এই চোখ খুলবে না কিন্তু। আচ্ছা, একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল, আমি আমার রূপ পরিবর্তন করছি, চোখ খুলে কিন্তু তোমার ক্ষতি হবে। চোখ বন্ধ করে আছি। একটু পর মেয়েটা বলল, এবার চোখ খুলো। তারপর আমি চোখ খুললাম। তারপর মাপসুরাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটা গেল কোথায়? অনেক ডাকাডাকি করলাম, না কেউ নাই। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে। ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাত 2টা 20 বাজে। আজকে বাসায় গেলে মা আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম। কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোঁট জোড়া মিষ্টি হয়ে আছে। মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি। বাসায় প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু পথ বাকি। ও আচ্ছা, আমার পরিচয় দিতে তো ভুলেই গেছি। আমার নাম আকাশ। পড়ালেখা অনার্স 2য় বর্ষ পর্যন্ত পড়ে আর পড়া হয়নি, কারণ মা মারা যায়। পরে বাবা ও আরো একটা বিয়ে করে নেয়। তিনি চায় না আমি আর পড়ালেখা করি, সো অফ করে দিয়েছি। আর একটা ছোটখাটো দোকানে কাজ করি। বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম। মা এসে দরজা খুলে দিল, সাথে আরো এক গাদা কথা শুনিয়ে দিল। লাট সাহেবের ছেলে, এত রাত অবধি কোথায় ছিলি? তোর কি ঘর বাড়ি নাই নাকি? রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে। কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না। কি আর করা, কথা শোনা তো আমার নসিবে সবসময় লেখা আছে। মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, গায়ে পরনের শার্টটা যখন খুললাম তখন একটা ঘ্রাণ আসলো নাকে। মনে হচ্ছে পাগল হয়ে যাব। ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা। মেয়েটাকে একদিনেই মনে ধরে গেছে আমার। আচ্ছা, মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে? কিছুতেই ভুলতে পারছি না মাপসুরাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে মাপসুরা ওর পরিপালকে যায়। মাপসুরার বাবা, কিরে, কোরবানির খাসি পেলি? হ্যাঁ বাবা, কোরবানির খাসি পেয়ে গেছি। তো কতদিন সময় লাগবে তোকে ওকে পটাতে? বাবা বেশি দিন না, অল্প কয়েকদিন ধৈর্য ধরো তোমরা। মাপসু রায়ের বাবা। আচ্ছা। অন্যদিকে আকাশ সকালবেলায় ঘুমের মধ্যে কিরে, পানি পড়ে কোথা থেকে? ছাদ কি ছিদ্র হয়ে গেল নাকি? বাহিরে বৃষ্টি হচ্ছে, ঘরে এসে পানি পড়ছে। ঘুম ঘুম চোখ খুলে দেখে ওর সৎমা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেল পানি কোত্থেকে পড়েছিল। আকাশের মা। কিরে লাট সাহেবের ছেলে, সকাল কি হয় নাই এখনো? কটা বাজে, খেয়াল আছে তোর? কাজে যাচ্ছিস না কেন? মা, একটু ঘুমাতে দাও না। ওকে, ঘুমা। তোর আজকে ঘরে কিছুই মিলবে না। তুমি এমন করো কেন? কেমন করে কাজে না গিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ঘরের বাজার সদাইয়ের টাকা তোর কোন বাবা দিবে শুনি? তোর বাবা যা কামাই করে সব তো আমাদের খরচে লেগে যায়। তোর জন্য এক্সট্রা করে সবকিছু করতে পারবো না। নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন, তাইলেই ঘরে খাবার জুটবে। ওকে মা, কাজে যাচ্ছি, তুমি নাস্তা দাও। নাস্তা আমরা খেয়ে নিয়েছি, তোর জন্য নাস্তা নাই। নাস্তা ছাড়া কাজে যা, না হয় রাতের খাবারও জুটবে না কপালে। বলেই চলে গেল রুম থেকে। মার কথা শুনে চোখে পানি চলে এলো। যেমনেই হোক, আপন মা না হোক সৎমা হোক, তারপরেও তো মা। কিভাবে পারে উনি এমন ধারা করতে আমার সাথে? ওনারা তো একটা মেয়ে আছে, ওর জন্য তো সবসময় সবকিছু রেডি থাকে। কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকু জোটে না। আজ মা যদি বেঁচে থাকতো এমন ধারা কোনোদিন আমার সাথে করতো না। ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম। দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম। রাতের বেলায় যথাসময়ে কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি। কালকের সেই জায়গাটায় এসে বসে আছি মাপসুরায়ের জন্য। মাপসুরা বলেছিল আজকেও একই সময় আসবে। বসে আছি, কিন্তু পেটের ক্ষুধায় কলিজা বের হয়ে যাচ্ছে। একটু পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো। তুমি এসে গেছো? হ্যাঁ, অনেক আগেই এসে গেছি। কিন্তু আপনার এত দেরি হলো যে? আরে আর বলো না, পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম যে আমি পড়ি, সীমা পার করে জমিনে যাচ্ছি। তারা আমাকে দেখে আমার পিছু নেয়, তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে পাঠিয়ে দিই আর আমি জমিনে এসে পড়ি। আচ্ছা, তুমি আমার সামনে এসো। আচ্ছা আসছি।
তবে তুমি চোখ বন্ধ করো। আচ্ছা, একটু পর মাপসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো। কি হয়েছে তোমার চেহারার এমন 12টা কেন বেজে আছে? আসলে সকালে কিছু খেয়ে বের হইনি, তার মধ্যে দুপুরে যা খেয়েছি সব হজম হয়ে গেছে। পেটে কিছু নাই, অনেক খিদে পেয়েছে। আচ্ছা দাঁড়াও, তুমি চোখ বন্ধ করো। আবার কেন চোখ বন্ধ করব? করতে বলছি, করো না। আচ্ছা। শোনো, চোখ খুলবে না পেট ভরার আগ পর্যন্ত। আর তোমার প্রিয় খাবারের নামগুলো মনে করতে থাকবে। যত সময় পেট না ভরবে ততক্ষণ চুষেই যাবে, কেমন? সব বুঝলাম, কিন্তু কি চুষবো? মাপসুরা ওয়েট বলে ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। ঠোঁট জোড়া এত মিষ্টি, ইচ্ছে করছে ঠোঁট জোড়া কামড়ে ছিঁড়ে ফেলি, কিন্তু না, এটা করা যাবে না। পরক্ষণে মাপসুরার কথা মনে পড়ল। ও বলেছে চুষার সময় প্রিয় খাবারগুলোর কথা মনে করতে। আমিও পোলা, ও তারপর খাসি কলিজার ভুনার আর সরিষা ইলিশ কথা মনে করলাম। হঠাৎ মনে হচ্ছে সমস্ত কিছু আমার সামনে চলে আসলো। আমিও খেতে বসে গেলাম। মাপসুরা এর ঠোঁট চুষতে লাগলাম, আর আমার মনে হচ্ছে আমি পোলাও ও তারপর খাসির কলিজা ভুনা খাচ্ছি। একদম গলা পর্যন্ত খেলাম, পেটে আর এক ফোঁটা জায়গা নেই। তারপর ছেড়ে দিলাম মাপসুরা এর ঠোঁট। মিষ্টি একটা হাসি দিয়ে পেট ভরেছে তোমার? হুম। আকাশের শরম লাগছে, কি করলাম আমি এত সময় ধরে? একটা পরীকে কিস করলাম। কিন্তু আকাশের কেন জানি মাংসরাকে কিস করার সময় তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। লজ্জা পাচ্ছ কেন? আমি তো। আচ্ছা মাপসুরা, আপনি এত ভালো কেন? কোথায় আমি এত ভালো? আপনি অনেক ভালো। আপনার মতো যদি সবাই ভালো হতো, বিশেষ করে আমার সৎমাটা। কেন, কি হয়েছে তোমার সৎমার? সে অনেক কাহিনী। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। বলে আমার কপালে হাত রাখলো, তারপর বলল, হ্যাঁ, তোমার মা তো আস্ত একটা বদ। তোমার সাথে এত অন্যায় করে কেন? সকালবেলা তোমাকে খেতে পর্যন্ত দেয়নি। আপনি জানলেন কি করে? এই তো তোমার মাথায় হাত দিয়ে সব দেখে নিলাম। কি বলেন? হ্যাঁ, আমরা কারোর মাথায় হাত দিলে তার সব পড়ে ফেলতে পারি। আর শোনো, তোমার মাকে আমি সাইজ করে ফেলবো, তুমি চিন্তা করিও না। প্লিজ না না, কিছু করবেন না, উনি আমার মা। আরে তেমন কোনো ক্ষতি করব না, জাস্ট তোমাকে যাতে কষ্ট না দেয় সেই ব্যবস্থা করব। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার ঠোঁট জোড়া এত মিষ্টি কেন? কারণ আমরা সব সময় মধু পান করি। আমাদের রাজ্যে সব কিছুর নহর আছে, আর আমাদের পরিপালকের সবার ঠোঁটই মিষ্টি। আচ্ছা, আপনি তো জমিনে এসেছেন আপনার অর্ধাঙ্গিনী খুঁজতে, তো পেলেন তাকে? হ্যাঁ পেয়েছি। তো কোথায় উনি, আর কেমন দেখতে? আমার পাশেই বসে আছে, অনেক সুন্দর দেখতে, খুব মায়াবী চেহারা। মানে বুঝলাম না, আপনার পাশে বসে আছে মানে? তোমার এত বুঝতে হবে না, সময় হলে সব বুঝে যাবে। আর শোনো, এখন থেকে আপনি আপনি করবা না, তুমি করেই বলবা, বুঝছো? আচ্ছা, কিন্তু আমার তো বেশি বয়স হয় নাই, আপনি তো আমার বড় হবেন মনে হয়। আবার আপনি? আচ্ছা তুমি? হ্যাঁ, আমি তোমার অনেক বড় হব। অনেক বড় বলতে কত বড়? কম করে হলেও 200 বছরের বড় হব। কি? হ্যাঁ, আমাদের পরিপালকের এখনো আমার বিয়ে হয়নি। কি বলছে? সব মাথার উপর দিয়ে গেল। 200 বছর এখনো বিয়ের বয়স হয়নি? আচ্ছা শোনো, কাল থেকে আমি জমিনে যে কোনো সময় আসতে পারবো। তোমার যখন কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে, কেমন? আচ্ছা তা না হলেও করলাম, কিন্তু তুমি তো বলেছিলে রাতের বেলায় ছাড়া আসতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বাবা আমাকে একটা সূরা শিখিয়ে দিবে আজকে গেলে। তারপর থেকে আমি যে কোনো সময় জমিনে আসতে পারবো। ও তাহলে তো ভালোই হবে। হ্যাঁ। আচ্ছা তাহলে আজকে আমি উঠি, পরিপালকের দরজা বন্ধ করে দিবে, পরে আবার যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও। আমি যাচ্ছি, কিন্তু তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না বলে দিলাম। বললে চোখ তুলে ফেলবো একদম। আচ্ছা। চোখ বন্ধ করো। তারপর চোখ বন্ধ করলাম। তারপর মাপসুরা চলে গেল। আজকে অনেক দেরি হয়ে গেছে, বাসায় গেলে আম্মু চেঁচামেচি করবে। দূর করলে করুক, তাতে সমস্যা নেই। এত সুন্দর একটা সময় উপভোগ করলাম, তার কাছে আম্মুর সামান্য বকা কিছুই না। বাসায় চলে গেলাম। আম্মু ঝাড়লো কতক্ষণ, তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে আবার প্রতিদিনের ন্যায় কাজে চলে গেলাম। কাজ করছি এমন সময় সাজ্জাদের ফোন। ফোনটা রিসিভ করে। হ্যাঁ সাজ্জাদ বল। কোথায় তুই? কেন, দোকানে। এখন একটু ফার্ম গেটে আয়, কাজ আছে। আচ্ছা দাঁড়া, মালিক থেকে ছুটি নিয়ে আসছি। তারপর 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে চলে গেলাম। ফার্মগেট পৌঁছে সাজ্জাদকে ফোন দিলাম, কোথায় তুই? রাস্তার এই পারে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, তোকে দেখতে পাচ্ছি আমি। রাস্তা ক্রস করে এই পাশে চলে আয়। আচ্ছা দাঁড়া আসছি বলে ফোন রেখে রাস্তা ক্রস করব এমন সময় একটা বড় ট্রাক জোরে আমার দিকে তেড়ে আসলো। রাস্তার অন্যদিকে যাব, সেদিকে আবার অন্য রাস্তার গাড়ি চলাচল করছে। সামনে আগাবো, সামনে বড় গাড়িটা তেড়ে আসছে। কি করব বুঝতে পারতেছি না। মাথায় হাত দিয়ে বসে গেলাম, আর মাপসুরা এর কথা মনে করলাম। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। আমি তো অবাক, হঠাৎ পিছন থেকে কেউ একজন কাঁধে হাত দিয়ে বলল, তুমি ঠিক আছো? পিছনে ফিরে দেখি মাপসুরা।
তুমি এখন এখানে কিভাবে আসলে? আর গাড়িটা মাথার উপর দিয়ে কিভাবে গেল? তোমাকে কালকে কি বলেছিলাম মনে নেই যে আমি যে কোনো সময় এখন থেকে জমিনে আসতে পারবো, আর গাড়িটা আমিই উড়িয়ে নিয়েছি। আর তুমি এখন আমাকে স্মরণ করলে, তাই চলে এলাম। না হয়তো তোমার বড় ধরনের বিপদ হয়ে যেত। ও হ্যাঁ, আশেপাশে দেখতে লাগলাম সবাই তো স্বাভাবিক, কেউ এদিকে তাকাচ্ছেও না। কিন্তু এত বড় একটা গাড়ি যে মাথার উপর দিয়ে অস্বাভাবিকভাবে চলে গেল, কারোর চোখে কি পড়ে নাই? মাথায় কিছু কাজ করছে না। চিন্তার কোনো কারণ নেই, তুমি যা দেখেছো তার কেউ দেখেনি। এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? সাজ্জাদ ফোন করে কেন জানি আসতে বলছে। চলো, আমিও তোমার সাথে যাব। কি? সাজ্জাদ দেখলে কি বলবে? আর যদি জিজ্ঞাসা করে তুমি কে, তাহলে কি বলবো? কি বলবে? আর যাই বলার বলুক, ওটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নিব। জোর করেই আমার সাথে গেল। সাজ্জাদ আমার জন্য ওয়েট করতেছে। মাপসুরাকে নিয়ে গেলাম। সাজ্জাদ মাপসুরাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। কিরে, এমন হাঁ হয়ে আছিস কেন? তোর সাথে উনি কে রে? আরে তেমন কেউ না। মাপসুরা বলে উঠল, এই, তেমন কেউ না মানে আমি তোমার গার্লফ্রেন্ড। এটা বলতে এত লজ্জা কোথায়? সাজ্জাদ আমার দিকে রাগী লোক নিয়ে তাকায় আছে। মাপসুরা কি বলতেছে এইসব উল্টাপাল্টা? সাজ্জাদ বান্দরটা আমাকে কেলাবে। আকাশ, একটু সাইডে আয় তো, কথা আছে। তারপর সাইডে গেলাম। কিরে, তুই রিলেশন করিস, আমাকে একটাবার জানালিও না? আরে তেমন কিছু না। এখন তো বলবি ধরা যে খাইছস। আচ্ছা আকাশ, এত সুন্দর জিনিস তুই পাইলি কোথায় রে? তোরে বলবনি সবকিছু খুলে, এখন চল। চল রেস্টুরেন্টে বসবো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে বসলাম। আচ্ছা কিরে, এত জরুরি তলব করে ডাকলি, কারণ কিরে? দোস্ত, আমার চাকরি হয়ে গেছে। কি বলিস কি? হ্যাঁ রে, চাকরি হওয়ার পরেই তোকে ফোন দিলাম। বাসায়ও যায় না এখনো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে খেয়ে চলে এলাম। সাজ্জাদ চলে গেল। আমি আর মাপসুরা গাড়ি করে আমার কাজের দিকে যাইতেছি। দুজনে রিকশায় বসে আছি। আচ্ছা মাপসুরা, তখন তুমি সাজ্জাদকে কি সব উল্টাপাল্টা বললে? তুমি আমার গার্লফ্রেন্ড? ভুল কোথায় বলেছি? আমি তোমার গার্লফ্রেন্ডই তো, আর আমি তোমাকে ভালোবাসি। কি? মাপসুরায় এর কথা যেন বিশ্বাসই হচ্ছে না আমার। সত্যি বলিতেছো তুমি এইসব? হ্যাঁ। সত্যি বলতে আমি ও মাপসুরাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আচ্ছা, কালকে কাজে না গেলে হয় না? চলো না আমরা দুজন দূর থেকে ঘুরে আসি। মাপসুরা, কাজ যে করতেই হবে, না হয় রাতের খাবার জুটবে না কপালে। আচ্ছা দাঁড়াও, তোমার কাজ আমি করে দিচ্ছি। তারপর মাপসুরা ওর কোমর থেকে একটা জাদুর লাঠি বের করে ঘুরালো। আমি দোকানে গিয়ে অবাক, দেখি সব কাজ কমপ্লিট। মালিক বলল, কাজ শেষ, সব কমপ্লিট, আজকে তোমার ছুটি। আমি তো অবাক। চলো, এবার তো ঘুরতে যাবে। তারপর মাপসুরাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম সারাদিন। ঘুরে সন্ধ্যায় বাসায় চলে গেলাম তাড়াতাড়ি। আর মাপসুরা বলল আজকে রাতে বাসায় আসবে, তাই জানালা খোলা রাখতে বলেছে। রাতে খেয়ে শুয়ে আছি। আজকে আর সেই জায়গায় গিয়ে বসলাম না, কারণ মাপসুরা বাসায় আসবে। হঠাৎ একটা আওয়াজ আসলো। আমার সোনা বাবুটা কি করে? এই তো শুয়ে আছি, তুমি আসছো? সারা রাত আমার সাথেই ছিল। ভোর 5টায় উঠে চলে গেল। আমি আবার ঘুমাই গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙলো। পাশে মোবাইলটা ছিল, সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য। কিন্তু সময় দেখে তো চোখ কপালে উঠে গেল। ইয়া আল্লাহ, এখন কি হবে? আজকে কাজে তো মনে হয় যাওয়া হবে না। আমি শিওর আজকে আমার সৎ মা আমাকে কোরবানি দিবে। কিন্তু এত সময় হয়ে গেছে, আম্মু এখনো ডাক দিল না। চুপে চুপে ফ্রেশ হয়ে ঘর থেকে চোরের মতো বের হয়ে যেতে নিলাম। দরজা দিয়ে বের হব, এমন সময় আম্মু সামনে পড়ল। আমার ছেলেটা চোরের মতো কই যায়? কত বেলা হয়েছে, ক্ষুধা লাগে নাই বুঝি? আয় বাবা, তোকে খাবার বেড়ে দি। আম্মুর কথা শুনে মনে হয় এখনই স্ট্রোক করে মারা যাব। আম্মু কি বলতেছে এইসব? ওনার ছেলে কত সময় হয়েছে ক্ষুধা লাগছে, কি সব বলতেছে? আমাকে ঝাড়ু দিয়ে না মারে, কোথাও একটু থেকে একটু এদিক ওদিক হলে কথা শোনানোর কমতি রাখে না। আজকে উনি কিনা এইসব বলছে। একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে, তার মধ্যে কাজে যাই নাই। কিরে, এমন করে চেয়ে আছিস কেন? তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সব যেন মাথার উপর দিয়ে গেল। খাবার টেবিলে বসে আছি, আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি খাচ্ছি আর আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইস, আমার ছেলেটা কত শুকায় গেছে। দেখি আর কয়টা নে ভাত। আম্মুর কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেল। একটার পর একটা শক খাচ্ছি। আম্মু তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কেন? না, আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নাই। তুমি অন্য ধরনের কথাবার্তা
বলতেছো আজকে? ধুর, তা হতে যাবে কেন? নাস্তা করে ওঠার সাথে সাথে আম্মুর হাতে 5,000 টাকা ধরাই দিয়ে বলল, যা শপিং করবি এগুলো দিয়ে নিজের মতন করে। আমি তো মহা খুশি। সাথে সাথে আম্মুকে জড়াই ধরলাম। আমার পাগল ছেলে। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতেই দেখি মাপসুরা রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়ায় আছে। তারপর মাপসুরা এর সাথে উঠে চলে গেলাম। আম্মু তোমার সাথে ভালো ব্যবহার করে এখন না করে কই যাবে? যে দোষ দিছি ভালো ব্যবহার ওনার বাপও করবে। তার মানে এগুলো সব তোমার কাজ? হ্যাঁ। তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করলাম, শপিং করলাম। এভাবেই দিন কাটতে লাগলো। মাপসুরাকে বাসায়ও নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম। আম্মুর সাথে তো খুব খাতির। এখন মাপসুরা বেশিরভাগ সময় আমার বাসায় থাকে, আর রাতের বেলায় আসলে জানালা দিয়ে কেউ টের না পায় ওই মতন আসে। দোকানের চাকরিটা ছেড়ে দিছি, অন্য একটা ভালো জায়গায় জবের জন্য ট্রাই করতেছি। হঠাৎ একদিন সাজ্জাদের সাথে দেখা হলো। দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিলাম। আচ্ছা, ভাবির ব্যাপারে কিছু বললি না যে? বলবো, তবে কোনো রিয়াক্ট করবি না। আচ্ছা। তারপর সব খুলে বললাম। সাজ্জাদ তো মনে হয় এই দুনিয়ায় নাই। তুই কি বলতেছিস এইসব? তুই কি জানিস ও তোরে এই জমিন থেকে নিয়ে যাবে, পরে কোনোদিন আর এই জমিনে আসতে পারবি না? কি বলিস কি এসব? হ্যাঁ, ও তোরে নিয়ে চলে যাবে। তাহলে এখন কি করব? কি করবি? ছেড়ে দে। না, আমি এটা পারবো না। ওরে আমি অনেক ভালোবাসি। ওরে ছাড়লে আমি নিজেই মরে যাব। তাহলে তুই গেছস মনে কর। প্লিজ দোস্ত, এমন করে বলিস না। পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে এই জমিনে থাকে। আমার কাছে এমন কোনো সলিউশন নাই, তবে এক পরিচিত মানুষ আছে যে জিন পরীদের নিয়ে কাজকর্ম করে। ওনার সাথে কথা বললে হয়তো কিছু হতে পারে। তাহলে তুই একটু কথা বলে দেখ। দাঁড়া, ফোন দিই। তারপর ফোন দিল সাজ্জাদ। কথা বলে সাজ্জাদ ফোন রেখে দিছে। কিরে, কি বললো? এখনই গিয়ে ওনার সাথে দেখা করতে বললো। চল এখনই গিয়ে দেখা করব। তারপর দুজনে মিলে দেখা করলাম। উনি যা বলল মাথায় তো কিছুই কাজ করতেছে না, কিভাবে করব আমি এই সব মাপসুরাইয়ের সাথে। উনি বলল, মাপসুরাকে এই দুনিয়ায় রেখে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করা। আর মাপসুরা মাথা থেকে একটা চুল কেটে এমন এক জায়গায় লুকিয়ে রাখবে যেটা তুমি ছাড়া কেউ না জানে। কিন্তু এটা কিভাবে করব আমি? না, আমি এইসব করতে পারবো না। তাহলে বাদ দাও ওই মেয়ের চিন্তা। না না, আমি পারবো। এই ধরো, এটা নিয়ে যাও। এখানে কিছু ছুড়া পানি আছে। ওর সাথে ওই সব করার আগে কৌশলে এই পানিটা কিছুর সাথে মিশাই খাওয়াই দিবা, না হয় কোনোদিনও ওর সাথে ওই সব করতে পারবা না। ও আচ্ছা। তারপর সাজ্জাদকে নিয়ে বাসায় চলে আসলাম। মাথা যেন ভো ভো করে ঘুরতেছে। মাপসুরা যদি আমাকে ভুল বুঝে, না, আমাকে এটা করতেই হবে। মাপসুরাকে নিজের করে পেতে হলে এইটা আমার করতেই হবে। রাতের বেলায় মাপসুরা জানালা দিয়ে আসলো। আমার কলিজাটা কি করে? এই তো শুয়ে শুয়ে মোবাইল দেখছি। এসে আমাকে জড়াই ধরে আমার বুকে শুয়ে গেল। মাপসুরা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তারপর একটা গ্লাসে করে শরবতের সাথে সুরা পড়া পানিটা মিশিয়ে দিলাম। মাপসুরা, ধরো, এটা তোমার জন্য। এটা কি? শরবত নাও, আমরা সবাই খেয়েছি, তোমার জন্য অল্প করে রেখে দিয়েছিলাম। আচ্ছা কলিজা দাও। মাপসুরা গটগট করে পুরা গ্লাস খতম করে দিল। একটুবার মাপসুরা আজ আমার কেমন জানি মাথা ঘুরতেছে। তারপর ধাপ করে আমার বুকের উপর পড়ে গেল। লোকটা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন তেমনই করব এখন। প্রথমে মাপসুরা এর সাথে শারীরিক সম্পর্ক করলাম। তার পরপরই চুল কেটে বাসার বাগানের ছোট গাছটার নিচে পুঁতে রেখে আসলাম। তারপর এসে মাপসুরাকে জড়িয়ে ধরে ঘুমায় পড়লাম। সকালবেলা কান্নার আওয়াজে ঘুম ভাঙে। উঠে দেখি মাপসুরা বিছানার এক কোণে বসে কান্না করতেছে। কি হয়েছে মাপসুরা? কি হয়েছে? হ্যাঁ, জানিস না? ডুমের বাচ্চা, তুই কিভাবে পারলি আমার এমন তারা সর্বনাশ করতে? কি ক্ষতি করেছিলাম আমি তোর? কান্না করতেছে আর বলতেছে, মাপসুরা, তুমি শুনো একবার আমার কথা। কি শুনবো? হ্যাঁ, তোর মতো ছেলেকে ভালোবাসাই আমার ভুল ছিল। আমি আর কোনোদিন পরিবালকে যেতে পারবো না, আমার বাবা মাকে দেখতে পারবো না। মাপসুরা, শুনো আমার কথা। মাপসুরা কোনো কথাই শুনতেছে না, বুকে মারতেছে, খামচি দিচ্ছে। মাপসুরা, আমার বুক আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলছে। মাপসুরাকে এবার শক্ত করে নিজের বুকের সাথে জড়ায় ধরলাম। কলিজা, তুই কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব? ভালোবাসি তোমাকে, নিজের করেই রাখবো। ছাড়, তুই আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবি না। মাপসুরা নিজেকে ছাড়িয়ে নিল। এবার দেখবি তুই আমার আসল রূপ। এতদিন ভালোবাসছি তাই কিছু করি নাই, এখন থেকে তোকে জ্বালায় মারবো, খচ্চর বেটা। কলিজা, যা হওয়ার হয়েছে, চলো আমরা বিয়ে করে নতুন করে সংসার করি।
না, ইম্পসিবল, তোর সাথে কোনোদিনই আমি সংসার করব না। ওকে, তুমি তো আর ওই পরিপালকে যেতে পারবে না, কিন্তু রাতে যে তোমাকে আদর করছি সমানে, যখন বাবু হবে তোমার, তখন মানুষে তোমাকে ছিছি করবে। এই না না, আমি তোমাকে বিয়ে করব। এই তো এবার আসছো লাইনে। ফালতু খচ্চর বেটা, বিয়ে তো করব, কিন্তু খালি একবার অমাবস্যাটা আসতে দে, পরে তোর গলা কেটে সেই রক্ত দিয়ে গোসল করে পরিপালকে যাওয়ার জন্য টিকিট কাট। সেদিন তারপর মাপসুরাকে বিয়ে করে নেয়। কোর্টে তাদের বিয়ে হয়। বিয়ের সময় আকাশের মা বাবা সবাই ছিল, কিন্তু মাপসুরায়ের কেউ ছিল না। বিয়ে করে মাপসুরাকে বাড়িতে নিয়ে আসে। আর আকাশের মাও এখন ভালো হয়ে গেছে ওই দিনের পর থেকে। সেদিন থেকে মাপসুরা আকাশের মাকে শিক্ষা দিয়েছিল। মাপসুরা রুমে বসে আছে। আজ আমার বাসর রাত। রুমে ঢুকে দেখি মাপসুরা খাটের উপরে বসে বসে আচার খাচ্ছে। আচার খাচ্ছে ভালো কথা, কিন্তু সারা হাত মুখ এভাবে ভরাইছে যে মনে হচ্ছে ও কোনো ছোট বাচ্চা। এই মাপসুরা, কি করছো কি এইসব? আমার দিকে ঘুরে তাকালো, পরক্ষণে আবার আচার খাওয়ায় মন দিল। আজব তো, মনে হয় আমি ওকে কিছু বলি নাই। মাপসুরা, তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি? হ্যাঁ বলো। কি করছো কি? কি করবো, আচার খাচ্ছি। তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু সারা হাতে মুখে লাগিয়ে তোমার আচার খাইতে হবে কেন? কোথায় সারা হাতে মুখে লাগিয়েছি? তোমার মুখে হাত দিয়ে দেখো কোথায় কোথায় আচার লাগিয়েছো। মাপসুরা মুখে হাত দিয়ে খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে আকাশের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। দাঁড়াও দেখাচ্ছি বলে মাপসুরা এ ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। কেন মাপসুরা ছোট বাচ্চার মতো চুপ করে বসে আছে? আকাশ হঠাৎ করে মাপসুরায়ের ঠোঁটের পাশে লেগে থাকা আচারের টুকরোটা নিজের ঠোঁট লাগিয়ে নিয়ে নেয় আর মাপসুরায়ের ঠোঁট কামড়ে দেয়। এই ডুমের বাচ্চা, তুই আমার ঠোঁটে কামড়ে দিলি কেন? বলেই আকাশকে মারতে থাকে। মাপসুরা এর হাতগুলা শক্ত করে চেপে ধরে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। ছাড় বলছি, তোকে আমি ভালোবাসি না, আর তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? তুমি না বাসলে নাই, আমি তো বাসি, আর আমি তোমার বর, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আসছে বর। কলিজা না, আমার যা হয়েছে হয়েছে, ভুলে যাও। চলো না, আমরা দুইজন নতুন করে সবকিছু শুরু করি। কখনোই না। আর কিসের শুরু আর কিসের শেষ? 1 বছর তারপর আমি তোকে ছেড়ে চলে যাব। তোর বাচ্চা হলে তোকে দিয়ে আমি চলে যাব যেদিকে চোখ যায়। এখনো অনেক দেরি, আর তার জন্য তো ভালো করে প্ল্যান করতে হবে। বলে মাপসুরাকে খাটের উপর ফেলে দেয়। চুপচাপ শুয়ে আছে, কারণ সে এখন নিরুপায়, ওর কিছু করার ক্ষমতা নাই এখন। মাপসুরের চুলে নিজের মুখ গুজে দেয়। এর মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ঘ্রাণ কোনো কিছু থাকলে সেটা হচ্ছে মাপসুরা এর চুলের ঘ্রাণ। আকাশ মাপসুরায়ের ঘাড়ে থুতনিতে সব জায়গায় পাগলের মতো চুমু খেতে থাকে। তারপর আবার তাদের মধ্যে, পাঠক ভাইরা বাদ দেন, বুঝেনি তো স্বামী স্ত্রীর মাঝে কি বা হতে পারে। তারপর আকাশ মাপসুরাকে নিজের বাহুডোরে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন চলতে থাকে। অন্যদিকে মাপসুরায়ের বাবা মা তো পেরেশান হয়ে যাচ্ছে, মাপসুরা কেন বাড়িতে ফিরছে না। পরে ওনারাও জমিনে নেমে আসে। তারপর মাপসুরায়ের খোঁজ বের করে মাপসুরায়ের কাছে যায়। আকাশ তখন ঘরে ছিল না। মাপসুরায়ের বাবা, মাপসুরা, এটা কিভাবে করতে পারলি তুই? বাবা, আমি ইচ্ছে করে এমন করিনি, সবগুলো ওই ডুমের বাচ্চাটাই প্ল্যান করে করছে। আচ্ছা তাহলে শোন, এই নে এই জিনিসটা রাখ। এইটা একটা বই, এর মধ্যে কয়েকটা সূরা আছে। তার মধ্যে একটা সূরা হারানো শক্তি ফিরে পাওয়া, সেটা 3 মাস নাগাদ রাত 12টার পরে পড়বি। আর পড়ার সময় খেয়াল রাখবি যাতে করে আকাশ না দেখে, কারণ তুই সূরা পড়ার সময় তোর চোখগুলো হলুদ হয়ে যাবে, আর কেউ দেখলে সাথে সাথে অজ্ঞান হারাবে। আর শোন, আকাশকে কোরবানি দেব আসছে যে সামনের আমাবস্যার রাতে, মাথায় রাখিস। তার আগে তোর শক্তি ফিরে পাওয়া চাই। আচ্ছা বাবা। আচ্ছা থাক, আমরা চলে যাচ্ছি, আর মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যাব। তারপর তিনারা চলে যেতে নিলে দরজার সামনে আকাশের মুখোমুখি হয়। এ কি, আপনারা কারা? এনারা আমার বাবা মা। তারপর দুজনের পায়ে ধরে সালাম করে। বাবা, আপনারা কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? মাপসুরায়ের বাবা, আমরা চলে যাচ্ছি। কি বলছেন কি বাবা, চলে যাবেন মানে? আজ এই তো আসলেন। না, আসলে অনেক কাজ, যেতে হবে। বাবা, অন্তত দুপুরের খাবারটা খেয়ে যান। আচ্ছা, তুমি যখন এত করে জোর করছো তাহলে খেয়েই যাই। তারপর দুপুরে আমরা খেয়ে চলে গেলাম। মাপসুরা রুমে বসে বসে সাজুগুজু করছে। আকাশ পেছন থেকে গিয়ে মাপসুরাকে জড়িয়ে ধরে। মাপসুরায়ের হাতে থাকা একটা সেফটি পিন ছিল, সেটা দিয়ে আকাশের ঘাড়ে ঢুকিয়ে দেয়। আকাশ ব্যথায় তাড়াতাড়ি মাপসুরাকে ছেড়ে দেয়। মাপসুরা, কি করলে তুমি এটা? ঘাড় থেকে রক্ত বের হয়ে পড়ছে। ব্যথায় যেন আকাশের দম বের হয়ে যাবে। আরো ছোট জিনিস তো মাংসপেশির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তোকে কতবার বারণ করেছি, তোকে আমি ভালোবাসি না, তাও কেন তুই আমার সাথে জোরাজুরি করিস, কুত্তার বাচ্চা? তাই বলে তুমি আমাকে এভাবে সেফটি পিন দিয়ে খোঁচা দিবে? হ্যাঁ, এবার তো কম করেছি, সামনের বার থেকে আরো বড় কিছু করব।
আকাশ রুম থেকে বের হয়ে যায়। রক্তে ঘাড়ের এক পাশ পুরো ভিজে গেছে। ইস, বেশি হয়ে গেল না তো? ঘাড় বেয়ে রক্ত বের হচ্ছে কিভাবে? না, ঠিকই আছে। আমার জীবনটা নষ্ট করে দিয়েছে একদম। ওর জন্য এই শাস্তি কম হয়েছে। ওকে তো আমি মেরে ফেলবো। ওটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। আকাশ ওর মার কাছে যায়। মা, দেখো তো কি হয়েছে। বাবা, কি করে হলো এটা তোর? আরে মা বলো না, কোথায় যেন একটা খোঁচা লেগেছে। আকাশের মা ফার্স্ট এইড বক্স বের করে আকাশের ঘাড়টা মুছে দেয় আর মলম দিয়ে ছোট করে ব্যান্ডেজ করে দেয়। তারপর আকাশ এই অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়। রাত 10টা বাজে, এখনো বাসায় আসে না। মাপসুরার ক্ষুধায় পেট ফেটে যাইতেছে, কারণ আকাশের সাথে বিয়ে হওয়ার পর থেকে আকাশ জোর করে নিজের হাতে খাইয়ে দিত। আকাশের হাতে খেতে খেতে ওর অভ্যেস হয়ে গেছে। রাত 11টা বাজে, আকাশ এখনো বাসায় আসে নাই। এদিকে মাপসুরার অবস্থা খারাপ, খিদে যে লেগেছে ওর। মনে হয় পেটের মধ্যে ইঁদুর হট্টগোল শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। মাপসুরা না খেয়ে শুয়ে আছে। একটু পর দরজায় কে যেন খটখটায়। মাপসুরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আকাশ। এত সময় কোথায় ছিলে তুমি? আকাশ কোনো কথা নাই, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ে। মাপসুরা আকাশের পেছন পেছন রুমে আসে। তুমি শুয়ে পড়লে যে? আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াবে কে? কোনো কথা নাই, কাঁথা মুড়ি দিয়ে অন্য কাঁধ হয়ে শুয়ে পড়ে। এই আকাশ, ওই সময়ের জন্য সরি। আকাশ চুপ। আকাশ প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। আকাশ তাও চুপ। মাপসুরা এবার ফ্লোরে বসে কান্না করে দেয়। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাইয়ে দাও। এই মেয়ে, কানের সামনে প্যান প্যান না করে দূরে গিয়ে প্যান প্যান করো। শরীর খারাপ, এমনিতে ঘুমাবো আমি। এখন ঘুমে ডিস্টার্ব করবা না। কিরে, মেয়েটার আর কোনো আওয়াজ পাচ্ছি না। মেয়েটা গেল কোথায়? দূর, যেখানে যাওয়ার যাক, আমার কি? ভালোবাসি তাই বলে এমন দাম দিবে আমার ভালোবাসার? মাপসুরা রুম থেকে চলে আসে, কারণ এখন সূরা পাঠ করার সময় হয়ে এসছে। তাই আকাশের সামনে থাকতে চলবে না। তাই সে একটা নির্জন জায়গায় চলে আসে। আকাশ ঘুমায় পড়ে। হঠাৎ রাতের 1টায় চোখটা মাত্রই লেগে এসছে। এমন সময় কেউ একজন তার গায়ের কাঁথা সরিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। আকাশ ঘুরে ঠাস করে একটা থাপড় লাগিয়ে দেয়। আকাশ লক্ষ্য করে দেখে মাপসুরা গালে হাত দিয়ে বসে আছে। মাপসুরা গালে হাত দিয়ে কান্না করে দেয়। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমাকে না বারণ করেছো তুমি আমায় ভালোবাসো না? আর তোমার সাথেও যেন এইসব রসিকতা না করি। হ্যাঁ, ভালোবাসি না তো, কিন্তু আমার যে ঘুম আসতেছে না। তোমাকে জড়িয়ে ধরতে ধরতে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। তো আমি কি করব? ঘুম আসলে আসুক, না আসলে না, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। আর বেবিটা হলে তুমি তারপর যেখানে খুশি চলে যেও, সমস্যা নাই। সে তো যাব, কিন্তু এখন আমি জড়িয়ে ধরে ঘুমাবো। আমার তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। সরিতে হচ্ছে না। না, আমি জড়িয়ে ধরে ঘুমাবো। দরকার হয় তুমি আমাকে আরো 2টা থাপ্পড় দাও, তাও জড়িয়ে ধরতে দাও। দূর, শান্তি মতো ঘুমাতেও পারবো না। রাগ করে বিছানা ছেড়ে উঠে চলে যায়। উঠে বারান্দায় চলে যায়। মাপসুরা বিছানায় বসে আছে আর আকাশের গোষ্ঠী উদ্ধার করতেছে। ডুমের বাচ্চা করে কেমন দেখো না, কি ভাব জড়িয়ে ধরেছি বলে। ঘুম আসে না। না হয় রাম ছাগল, তোকে আমি কোনোদিন জড়িয়ে ধরতাম না। অন্যদিকে আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে। কেমন মেয়ে রে বাবা, রাগ করছি কোথায় রাগ ভাঙাবে তা না, উল্টো আরো বলে কিনা বেবি হলে ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু এখন ঘুম আসে না দেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। যদি ভালোবেসে বলতো তাহলে ঠিকই দিতাম। বেশ কিছুক্ষণ পর আকাশ রুমে গিয়ে দেখে মাপসুরা ছোট বাচ্চার মতো জড়সড় হয়ে ঘুমিয়ে আছে, বালিশকে জড়িয়ে ধরে। কি মায়াবী লাগতেছে, দেখতে ইচ্ছে করতেছে জড়িয়ে ধরে সারা কপালে কিস করতে, কিন্তু না, করা যাবে না। আমি তো ওর উপরে রাগ করেছি। আকাশ সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকালে উঠে আবার বের হয়ে চলে যায় নতুন চাকরিতে, কারণ গতকালকে সারাদিন সময় নিয়ে জব খুঁজেছে। ভালো একটা জব পেয়েও গেছে। একটা ছোটখাটো অফিসের ম্যানেজার পদে সে চাকরি পেয়েছে। অন্যদিকে মাপসুরা সকালে উঠে আকাশকে কোথাও দেখতে পায় না। কিরে, গেল কোথায়? এখন আমাকে সকালের নাস্তা কে খাইয়ে দিবে? না, আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করি। আম্মু, আম্মু, আকাশ কোথায়? মারে, সে তো বলে গেছে আজ থেকে নাকি নতুন চাকরিতে জয়েন করবে, তাই অফিসে গেছে হয়তো। মনে মনে থুর, কি বলছি? আমি তোর বউ না, খালি 1 বছরে না। আম্মু, আকাশ তো চলে গেছে আমাকে না খাইয়ে দিয়ে। এখন সকালের নাস্তা কে খাইয়ে দিবে আমাকে? কেন রে, আমরা কি মরে গেছি নাকি? আকাশ খাইয়ে যায়নি বলে কি আমরা তোকে না খাইয়ে রেখে দিব? তারপর আকাশের মা মাপসুরাকে নিজে হাতে খাইয়ে দেয়। আকাশ অনেক রাত করে বাসায় আসে। মাপসুরা রুমে বসে আছে, কিন্তু মাপসুরার সাথে একটা শব্দ কথা বলে নাই। সে এসে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিরে, ও আমার সাথে কথা বললো না কেন? আগে তো সব সময় আমাকে জ্বালিয়ে শেষ করতো, কিন্তু এখন এমন চুপচাপ হয়ে গেছে। আকাশ ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নেয়। মাপসুরাকে একবারও জিজ্ঞাসা করে নাই সে খেয়েছে কিনা, দরকারও মনে করে না সে। আকাশ খাবার খাচ্ছে, কিন্তু মাপসুরা এসে খাবার টেবিলের পাশে ঘুরঘুর করছে। আকাশ মনে মনে বাচ্চা ঘুরঘুর করে কোনো লাভ হবে না। তোমাকে ভালোবাসা শিখিয়ে তারপর ছাড়বো। ভালো না বেশি যাবে কোথায় তুমি? তারপর রুমে এসে শুয়ে পড়ে।
মাপসরার সাহস হচ্ছে না যে আকাশকে বলতে যে সে জড়িয়ে ধরে ঘুমজে যাবে। আকাশ ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। প্রায় 2 মাস কেটে যায়। আকাশ মাপসরার থেকে দূরে দূরে থাকে, তার সাথে মিশে না, দরকার ছাড়া কোনো কথাই বলে না। কিন্তু মাপসরা গায়ে পড়ে আকাশের সাথে কথা বলে। মাপসরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারে আকাশকে ছাড়া তা চলবে না, আর আকাশকে তার যে করেই হোক বশে আনতে হবে। না হয় আকাশ তার হাত থেকে ছুটে গেলে তার 12 বছরের সাধনা নষ্ট হয়ে যাবে। এত বছর পরে যোগ সাধনা করার সময় এসেছে, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না। ওর জন্য মনের কোনো এক জায়গায় ভালো লাগা কাজ করে। 11 অমাবস্যায় 11 জন পুরুষকে সে কোরবানি দিয়েছে। কারণ হচ্ছে পরিপালকের পরি বলেছিল যে 12 জন পুরুষকে কোরবানি দিলে সে বিশাল এক প্রাত্নতত্ত্ব হাসিল করবে। তার সাথে সাথে সে 100 শক্তিশালী পুরুষের সমান শক্তির অধিকারী হবে, যার ফলে সে সমস্ত পরিপালকে রাজ করতে পারবে। না আকাশ, আজকে আসলে ওকে নিজের করে নিব, যেভাবেই হোক। দরকার হয় নিজের শরীরের মোহে ফাঁসাবো। আকাশ আজকে অফিসে কাজ বেশি থাকায় রাত হয়ে যায়। প্রায় 12টা পার হয়ে গেছে। রোডে তেমন গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে না। আজ মনে হয় হেঁটে হেঁটে বাসায় যেতে হবে। হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দেয়। দূর, আকাশটা এখনো আসতেছে না কেন? অন্যদিকে আমার সূরা পাঠেরও সময় পেরিয়ে যাচ্ছে। না, সূরা পড়ে ফেলি। মাপসরা ওর সূরা পাঠের স্থানে চলে যায়। মাপসরা সূরা পাঠ করা শুরু করে। আজ প্রায় 2 মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে সে সূরা পাঠ করছে। আর কিছুদিন সূরা পাঠ করলে সে আবারও তার শক্তি ফিরে পাবে। আর তার চোখ জোড়া নীল লাল হয়ে গেছে, চোখ থেকে আলো জ্বলছে। আকাশ হঠাৎ ঘরে পৌঁছে দেখে বাগানের পাশের একটা জায়গায় আলো জ্বলছে। পরে সে চুপি চুপি সেখানে যায়, আর গিয়ে দেখে মাপসরা একটা বই খুলে কি যেন পাঠ করছে। আর তার চোখ জোড়া থেকে এক ধরনের নীল হলুদ আলো বের হয়ে আশেপাশের জায়গাটা আলোকিত হয়ে আছে। আকাশ তোর সাথে সাথে ভয় পেয়ে যায়। সে সেখানে চুপ করে লুকিয়ে থাকে। তার মানে মাপসুরা আমার অগোচরে এইসব কার্যক্রম চালাচ্ছে। মাপসুরা সূরা পাঠ করে তাড়াতাড়ি ঘরে গিয়ে আলমারিতে বইটা লুকিয়ে রেখে দেয়। কারণ যে কোনো সময় আকাশ চলে আসবে, কিন্তু আকাশ যে এসে গেছে সে জানে না। আকাশ লক্ষ্য করে মাপসুরা আলমারিতে বইটা রেখেছে। সে মনে মনে ঠিক করে, না, আমার এই বইটা দেখতে হবে। এই বইয়ের মধ্যে কি আছে যা মাপসুরা এমন রাতের বেলায় নির্জনে বসে পাঠ করছে, কিন্তু মাপসুরাকে জানতে দেওয়া যাবে না। আকাশ ঘরে ঢুকে মাপসুরা মাত্র বইটা রেখে খাটে গিয়ে বসেছে। আকাশ, তুমি কখন এলে? মাপসুরা খাট থেকে উঠে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আকাশ, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। প্লিজ, সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার অবহেলা আমি আর নিতে পারছি না। ভালোবাসো, না হয় মেরে ফেলো আমাকে, তাও নিজের করে নাও। বলে গা থেকে শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দেয়। এই আমাকে আদর করো না, তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে আমার। আকাশ মাপসুরার আঁচলটা মাটি থেকে গায়ে তুলে দেয়। মাপসুরা, যাও, মাফ করে দিয়েছি, কিন্তু এখন এসব করা আমার দ্বারা সম্ভব না। সারাদিন কাজ করে এখন আর এইসবের জন্য কোনো শক্তি অবশিষ্ট বাকি নাই। প্লিজ, আজকে না অন্য একদিন। আচ্ছা ঠিক আছে, যাও, মেনে নিলাম। হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায় আর মাপসুরা খাবার রেডি করতে। যাক, লাইনে আনতে পেরেছি অল্প করে। যে করেই হোক ওর মনে বিশ্বাস জোগাতে হবে, পুরোপুরি লাইনে আনতে হবে ওকে। না হয় খাটাসটাকে কোরবানি দিতে পারবো না। ওর চালে আমি পা দিব না। মাপসুরা, তোমার কি মনে হয় আমি বোকা? তুমি চাল চেলেই যাবে আর আমি কিছুই বুঝবো না? এটা কি করে হয়? আজ রাতে খেলে তুমি ঘুমাও, তারপর দেখবো তোমার ওই বইটাতে কি আছে। তারপর মাপসুরা আকাশকে খাবার বেড়ে দেয় আর আকাশ খেয়ে এসে রুমে শুয়ে পড়ে। মাপসুরাও এসে শুয়ে পড়ে। মাপসুরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আকাশ আজকে কিছু বলে না। না হয় ও সন্দেহ করবে। তারপর মাপসুরা ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে আলমারিটা খুলে বইটা বের করে। বইটা নিয়ে ঘরের বাইরে চলে আসে। তারপর বইটা খুলে দেখে, কিন্তু কিছুই সে বুঝতেছে না, কারণ লেখাগুলো অন্যরকম। আকাশ এমন লেখা এর আগে কোনো দিনও দেখে নাই। এখন কি করবে সে? হঠাৎ সাজ্জাদের পরিচিত মানুষটার কথা মনে পড়ে। হ্যাঁ, উনি হয়তো বুঝতে পারে এতে কি লেখা আছে, কিন্তু বইটা নিয়ে গেলে তো আকাশ ধরা খেয়ে যাবে। তাই ফোনটা বের করে ছবি তুলে নেয় আর বইটা জায়গায় রেখে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে অফিস থেকে ছুটি নিয়ে গিয়ে সাজ্জাদ সহ ওই লোকটার কাছে যায় আর ফোনে তোলা বইয়ের ছবিগুলো দেখায়। লোকটা দেখে তো মাথায় হাত দিয়ে ফেলে। আকাশ ভাই, আপনি তো শেষ। মানে কি? কারণ আপনার ওয়াইফ তার হারানো শক্তি ফিরে পাওয়ার জন্য আবার ধ্যান করতেছে। কি? আকাশ তো অবাক। লোকটা আরো বলে, অবাক হওয়ার মতো কথা তো এখনো কিছু বলি নাই। আকাশ ভাই, এই যেই বউয়ের ছবিগুলো দেখালেন, এটা হচ্ছে শুধু বই না, এটা আপনার জীবন। কারণ এতে পরিষ্কার লেখা আছে 12 বছর উপাসনা করলে 100 সাবলীল পুরুষের সমান শক্তি হাসিল করবে।
আর তার জন্য 12 বছর মানে 1 যুগ। প্রতি বছরের অমাবস্যা রাতে একজন করে পুরুষ কোরবানি দিতে হবে, তাহলেই সে এই মহান শক্তির অধিকারী হবে। লোকটা আরো বলে, এবার আমি বুঝে গেছি ওই পরীর মাকসাদটা কি। সে আপনাকেও কোরবানি দিবে, আর আমার যতটুকু ধারণা এটাই তার শেষ কোরবানি। পাঠকরা এবার বুঝছেন তো কোরবানির গরু কি? কারণ বইয়ের পাতায় কিছুটা নকশা আঁকা, যেটাতে 11টা গণক পূরণ করা, বাকি খালি একটা। আকাশের তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি এখন কি করব? আমি তো ওকে অন্ধকারের মতো ভালোবাসি। এটা আটকানোর কোনো পথ নাই, কারণ অমাবস্যার রাতে সমস্ত অসুরের শক্তি দ্বিগুণ হয়ে যায়। তবে যদি আপনি ওনাকে ভালোবাসা দিয়ে কাবু করতে পারেন তাহলে আটকানো সম্ভব। না হয় আপনি শেষ পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আপনাকে এর হাত থেকে রক্ষা করতে পারবে। ওকে, আমি ওকে ভালোবাসা দিয়ে কাবু করব। তারপর সাজ্জাদকে নিয়ে চলে আসে। আজকে আর অফিসে যায় না, কারণ মন মেজাজ একদম ভালো নেই। ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করলো সে। বাসায় গিয়ে দেখে মাকসুরা বসে বসে আম্মুর সাথে গল্প করতেছে। আকাশ সোজা নিজের রুমে চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। কি রে, আজ আবার আকাশের কি হলো? কাল তো ভালোই ছিল, আবার আজকে এই অসময়ে অফিস না করে বাসায় চলে আসছে, কারণ কি? আকাশ কি কিছু জেনে গেল না তো? না, উপরে গিয়ে দেখি। আকাশ রুমে মন মরা হয়ে বসে আছে। আকাশ মনে মনে, না, ভালোবেসে যখন ভুল করেছি তাহলে ভুল দিয়ে ওকে শুদ্ধ করব, না হয় নিজের জীবন দিয়েই। এই আকাশ, কি হয়েছে তোমার? আজ এমন অসময়ে বাড়িতে যে? ভালো লাগছে না তাই চলে এসেছি ছুটি নিয়ে। কি হয়েছে তোমার? দেখি আমার বাবুটার চোখ মুখ এত কালো করে রেখেছে কেন? আকাশ মনে মনে, কেন করো এমন মিথ্যা আদিক্ষেতা? উপরে সমাদর করে লাভ কি যদি ভিতরটাই নষ্ট হয়? আচ্ছা মাপসুরা, আমি কি দেখতে খারাপ? আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? কি বলতেছো তুমি এইসব? হ্যাঁ, তুমি দেখতে খারাপ কেন হবে? তোমার মতো কিউট এই জগতে আর একটাও নাই। আর কে বলেছে তোমাকে ভালোবাসা পাওয়ার যোগ্য না? হ্যাঁ, একটু আমার কাছে আসো। মাপসুরা আকাশের কাছে গিয়ে বসে। আকাশ তারপর মাপসুরার থুতনিতে হাত দিয়ে মাপসুরার ঠোঁটে চোখে পাপড়িতে ভালোবাসার পরশ শিখে দেয়। আকাশের চোখ বেয়ে অঝরে পানি ঝরে পড়তেছে, কারণ সবটাই মিথ্যে। সে এক মিথ্যের ভ্রমরি নিয়ে সংসার করছে। কি হয়েছে এই আকাশ? আবার এমন পাগলের মতো কেন করছে? এই কলিজা, এমন কেন করতেছো? আর কান্না কেন করতেছো? মাপসুরা প্লিজ, আজকে কোনো প্রশ্ন করো না, আজকে তোমার মধ্যে ডুবে যেতে দাও। মাপসুরা, মাপসুরা তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? দিব তো কলিজা, তুমি না ধরলে আমাকে কে জড়িয়ে ধরবে? আকাশ মাপসুরাকে অনেকটা সময় ধরে জড়িয়ে ধরে থাকে। মাপসুরার কেন জানি খুব ভালো লাগছে। আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে কান্না করছে। না না না, কান্না করব না। এবার তোমাকে সত্যি আমি ভালোবেসে উপলব্ধি করব। আকাশ হুট করে মাপসুরাকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তো কি হইতেছে এইসব? আকাশ সারাদিন আর ঘরে আসে না। বেশ রাত করে বাসায় ফিরে মাপসুরা ঘুমিয়েছিল, তাই সেও এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে অফিসে চলে যায়। মাপসুরা ঘুমে তখনও। এভাবে আরো কিছুদিন যায়। আকাশ একদম মনমরা হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না, বিশেষ করে তো মাপসুরার সাথে একদমই না। কেমন একটা যেন পাগলের মতো হয়ে গেছে। রাতের বেলায় মাপসুরা ঘুমিয়ে গেলে বাসায় আসে, আবার সকালে মাপসুরা ঘুম থেকে ওঠার আগেই চলে যায়। কি রে, আকাশের কি হয়েছে? কিছুই তো বুঝে আসছে না। মাপসুরা কিছু একটা লক্ষ্য করে, আকাশ কেমন যেন হয়ে গেছে। ও কি আমাকে উপলব্ধি করতে পারে না? না ওর অন্য কোথাও চক্কর চলছে? আগের মতো তেমন কথাবার্তা বলে না, কেমন ধরনের যেন একরোখা হয়ে গেছে। পাগল পাগল লাগে দেখতে ওকে। না কারোর সাথে রিলেশন আছে তাই আমার সাথে ভালো করে কথা বলে না। না, এটা হতে পারে না। আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব না। ও খালি আমাকেই ভালোবাসবে। ওর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারণ নাই। মাপসুরাও আকাশকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে নিজেও জানে না এটা কেমন ভালোবাসার। কারণ সামনে অমাবস্যা চলে আসতেছে, আকাশকে কোরবানি দিতে হবে। অন্যদিকে আকাশ বেশ রাগ করে বাসায় আসে, আর আজকে মাপসুরা তার নিজের শক্তি ফিরে পেয়েছে। আকাশ রাতে বাসায় এসে দেখে মাপসুরা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আকাশ মাপসুরাকে ডাক দেয়, মাপসুরা, এই মাপসুরা। তুমি কি ঘুমিয়ে গেছো? আজ অনেকদিন পর আকাশ মাপসুরার সাথে নিজ থেকে কথা বলেছে। মাপসুরা না, বলে। যখন এইদিকে ফিরে আকাশ বিকট আওয়াজে একটা চিৎকার মারে মাপসুরাকে দেখে, কারণ মাপসুরায়ের চোখ জোড়া হলুদ হয়ে গেছে। মাপসুরায়ের চেহারা বিভৎস হয়ে গেছে, ওর মুখ থেকে আগুনের ফুলকি ঝরে ঝরে পড়ছে। মাপসুরা পৈশাচিক হাসি হাসছে, আর আকাশের গলা চিপে ধরে বলতে থাকে, কি মনে করেছিলি তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার শক্তি নষ্ট করে দিলে সবকিছু দমে যাবে? এটা তোর ভুল ধারণা। এই যে দেখ, আমি আমার শক্তি ফিরে পেয়েছি। ওই দিন তো জোর করে আমার শরীর নিজের বশ করেছিস, আজ আমি জোর করে তোর শরীর বশ করব। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে, কারণ মাপসুরা আকাশের গলা খুব জোরে চেপে ধরেছে। ও নড়ার মতো শরীরে শক্তিও নেই। মাপসুরা নিজের শরীর থেকে কাপড় খুলে ফ্লোরে ছুঁড়ে দেয়, আর আকাশের ঠোঁট জোড়া নিজের করে নেয়।
আকাশ চুপ করে শুয়ে আছে। ওর মনে হচ্ছে ওর রুহু এক্ষুনি বের হয়ে যাবে। মাপসুরায় ঠোঁটজোড়া অগ্নি শিখার মতো গরম হয়ে আছে। সে আর এই কষ্ট নিতে পারছে না। আকাশের যেন নিঃশ্বাস নিতেও মরণ ব্যাধি কষ্ট হচ্ছে, কিন্তু তাও মাপসুরা ক্ষমা দিচ্ছে না। আকাশ আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আর কোনো রেসপন্স করছে না। কেমন লাগে এখন? নিজের মধ্যে সব প্রতিশোধ দমিয়ে রেখেছিলাম, আজ তা মাত্র উসুল করা শুরু করলাম। সামনে দেখ আরো কত কিছু হয়। মাপসুরা আকাশকে বিছানায় ফেলে রেখে উঠে ওয়াশরুমে চলে যায়, ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে। মাপসুরা নিজের রূপে ফিরে এসছে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ এখনো বিছানায় ওই অবস্থায় পড়ে আছে। মাপসুরার কেন জানি খারাপ লাগছে আকাশের জন্য। একটু আগে তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে আকাশের সাথে কি করেছে? জগ থেকে পানি নিয়ে আকাশের মুখে ছিটা মারে। আকাশ আস্তে আস্তে চোখ খুলে দেখে মাপসুরা ওর সামনে, কিন্তু ওর ভয়ঙ্কর রূপটা এখন আর নেই। আকাশ চুপ করে আছে। এ এখন কেমন লাগছে তোমার? আকাশ মনে মনে সাপের চামড়া পরিবর্তন হয় সময়কালে, কিন্তু এই মেয়ে রূপ পরিবর্তন করে মিনিটে মিনিটে। নিজে অত্যাচার করে এখন নিজেই জিজ্ঞাসা করছে কেমন লাগছে। জীবনের মানে হয়তো ফুরিয়ে এসেছে, আর কিছুদিন পর হয়তো আমার জীবনের রীতির ঘটনা, কিন্তু হাতে আর যতদিন সময় আছে তোমাকে ভালোবেসে যাব। তুমি আমার উপর যত অত্যাচার করো না কেন। এই কথা বলছো না যে? কি আর বলবো, ভালো লাগছে। এই আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাব, আমার খুব মাথা ঘুরাচ্ছে। সে নিজে আকাশকে জড়িয়ে ধরে আর আকাশের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মাপসুরার এমন আচরণের কারণ হচ্ছে আজ অনেকদিন পর সে নিজের শক্তি ফিরে পেয়েছে। এতদিন সে সবার মতো মানুষ ছিল, কিন্তু আজ থেকে আবারও পরী হয়ে গেছে। অলৌকিক শক্তির প্রভাবে সে এমন আচরণ করেছে। এতটা শক্তির চাপ সে একসাথে নিতে পারেনি। না হয় সে আকাশের সাথে এরূপ আচরণ করতো না, কারণ আকাশ একটু হলেও তার প্রতি ভালোবাসার প্রভাব ফেলতে পেরেছে। সেও আকাশকে একটু হলেও ভালোবাসে। তবে এটা সত্যি যে ওর মনে আকাশের জন্য কিছুটা ক্ষোভ রয়েছে। আকাশও চুপ করে শুয়ে আছে, মাপসুরাকে জড়িয়ে ধরে। আচ্ছা মাপসুরা, একটা কথা জিজ্ঞেস করব, তার সঠিকটা উত্তর দেবে আমায়? হ্যাঁ দিব, বলো। তুমি কি আমায় সত্যি ভালোবাসো? সত্যি ভালোবাসি কিনা জানি না, আর এটা কি ভালোবাসি কিনা তাও জানি না। তবে এটা সত্য যে তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, তোমার হাতে খাবার না খেলে আমার পেট ভরে না। মনের কোণে কোনো এক জায়গায় তোমাকে অবস্থান করে ফেলেছি। তবে হ্যাঁ, তুমি আমার জন্য 7 রাজার ধন, তোমার দ্বারাই আমার স্বপ্ন পূরণ হবে। আকাশ সবটাই জানে, কিন্তু মাপসুরাকে কিছু বুঝতে দিবে না সে। তুমি আমায় ভালোবাসো কিনা সেটা তুমি জানো না, তবে আমি তোমায় খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। ভালোবেসে তোমার জন্য নিজের জীবন 1000বার দিয়েও দিতে পারবো। সে সুযোগটা যদি আল্লাহ আমায় বারবার দিত, আর জীবন দিতে 1 মিনিটও ভাবতে হবে না, শুধু মাথায় আসা পর্যন্ত, তারপর আমি শেষ। মাপসুরা মনে মনে আমি তো তাই করব, তোমার জীবনই নিব। তোমার রক্তের বদলতে যে আমার 7 রাজার ধন মিলবে, তোমাকে যে মরতেই হবে। কি বলছো কি তুমি এসব? জীবন দিবে মানে? তোমার কিছু হলে আমার কি হবে? নিলে জীবন তো তুমি নিবে, মিথ্যা আশ্বাস কেন দিচ্ছ? আরে না, কথা কথা বলেছি। আমি আরো ভেবেছি কি না কি। এই আর একটাও কথা না, এখন ঘুমাবো দুজন। আচ্ছা। তারপর দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। সকালে মাপসুরা ঘুম থেকে উঠে দেখে আকাশ চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই তুমি কেন কষ্ট করে চা আনতে গেলে? আকাশ মনে মনে কাল তো ভেবে নিয়েছি যতদিন সময় আছে তোমার ভালোবেসে যাব, কেন আনতে পারি না বুঝি? এই না, তা কেন? কই দেখি দাও, আমার বরটা কষ্ট করে চা করে আনছে। চাটা অনেক মজার হয়েছে। খুশিতে আকাশের গালে একটা চুমু এঁকে দেই। ইস, এত মজার চা মনে হয় এই জীবনে প্রথম খেলাম। এভাবেই চলতে থাকে। আকাশ এখন সব সময় মাপসুরায় দেখাশোনা করে, 3 বেলা ওকে খাইয়ে দেয়, মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যায়। দুজনে মিলে রিকশায় করে ঘুরে খুব মজা করে। অমাবস্যা প্রায় চলে এসছে, আর মাত্র 2 দিন বাকি। আকাশের মনটা একদম ছোট হয়ে আছে। কাল বাদে পরশু সে আর এই দুনিয়ায় থাকবে না, তবে সে সন্তুষ্ট যে সে তার ভালোবাসার মানুষটার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। অমাবস্যা চলে এসছে, আজ রাতেই অমাবস্যা। মাপসুরায়ের বাবা মাও জমিনে আসে, তারপর মাপসুরায়ের কাছে যায়। আকাশ মাপসুরায়ের বাবা মাকে পা ধরে সালাম করে। আজকে আকাশ অফিসে যায়নি। মাপসুরা, তোমার কথা বলো, আমি একটু সাজ্জাদের সাথে কথা বলে আসছি। তারপর আকাশ ঘর থেকে বের হয়ে যায়। মাপসুরার বাবা কিরে, গরুটাকে কুরবানি দিবি কিভাবে? এটা নিয়ে তোমরা চিন্তা করো না, আজ রাতে ওকে খাবারের মধ্যে সুরা মিশিয়ে দিব, মানে সুরা পানি। তারপর ওকে পরিপালকে নিয়ে গিয়ে পুরো পরিপালকে সবার সামনে কোরবানি দিব। আকাশ লক্ষ্য করে তার ফোনটা বাসায় ফেলে রেখে এসছে। ফোনটা নেওয়ার জন্য আবারও বাসায় ফিরে যায়। তখনই মাপসুরা আর ওর বাবার কথোপকথন শুনে ফেলে। আচ্ছা তাহলে আজ আমাকে ঘুমের মধ্যে পরিপালকে নিয়ে যাবে, সমস্যা নাই। তোমার হাতে সূরা পড়া পানি কেন, বিষ খেয়ে নিব, কারণ তোমায় যে ভালোবাসি প্রিয়। ভালোবাসা যখন উপলব্ধি করাতে পারিনি এই আকাশে
মরে যাওয়াই শ্রেয়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আবার ঘরে ফিরে এসছে। আকাশ কি হলো, তুমি না সাজ্জাদের সাথে দেখা করতে যাওয়ার কথা, ফিরে এলে যে? যাব, কিন্তু ফোনটা ভুলে রেখে চলে গিয়েছিলাম, সেটা নিতে এসেছি। ও, আকাশ ফোনটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। দুপুরে ফিরে আসে, সাজ্জাদকে এই বিষয়ে কিছু জানায় না। আর সাজ্জাদও ভুলে গেছে আজ যে অমাবস্যা। দুপুরে আকাশ নিজ হাতে মাপসুরাকে খাইয়ে দেয়। সারাদিন মাপসুরাই দেখাশোনা করে, মাপসুরায়ের সাথে সাথে থাকে। আজকে শেষ দিন, এরপর হয়তো আর কোনোদিন মাপসুরাকে নিজ হাতে খাইয়ে দিতে পারবে না, মাপসুরাকে ভালোবাসতে পারবে না। আকাশ ওর মাকেও বলে, মা, আমার যদি কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। তোমার আপন ছেলে না আমি, তারপরে ও কখনো আপন মার আদরের কমতি অনুভব করতে দাওনি। আকাশের মা কিছুই বুঝতে পারছে না, হঠাৎ ছেলের এমন ধারা কথা কেন বলতেছে। আকাশ, কি হয়েছে তোর? এমন আজে বাজে কথা কেন বলছিস? না মা, কিছু হয়নি, এমনি বললাম। মা, তোমায় খুব ভালোবাসি। মা, তোমার কোলে একটু মাথা রাখতে দিবে আমায়? আকাশের মা, বাবা, কি বলছিস? মায়ের কোলে সন্তান মাথা রাখবে, এতে না করবো আমি? এটা কি করে হয়? আকাশ ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আকাশের মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত হয়ে এসছে, সবাই খাবার খেয়ে শুয়ে পড়েছে। আর আকাশ বিছানায় বসে আছে, সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আজ অমাবস্যার রাত, আজকে মাপসুরা ওর 12 বছরের সাধনার মূল কাজ ইন্তেজাম দিবে। রাতের বেলায় আকাশ খেয়ে দিয়ে খাটে শুয়ে আছে, এমন সময় মাপসুরা একটা গ্লাসে করে সুরা নিয়ে আসে। নাও আকাশ, এটা খাও, তোমার জন্য আমি নিজ হাতে বানিয়েছি। পরিপালকের এই শরবত আমরা প্রায় সময় পান করি। আচ্ছা তাও খাবো, তবে তার আগে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? আমার কেন জানি মনে হচ্ছে এরপর আর কোনোদিন আমি তোমায় জড়িয়ে ধরতে পারবো না। ও কিছু কি জেনে গেল না তো? আচ্ছা, জড়িয়ে ধরো। আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে ওকে পাগলের মতো চুমু খেতে থাকে। মাপসুরা, তোমায় খুব বেশি ভালোবাসি। হাসরের দিন খোদার কাছে একটাই আবদার করব, পরকালে আমার জীবনসঙ্গী হিসেবে যেন তোমাকে পাই। আমার আর কাউকেই চাই না, শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে চাই প্রিয়। মাপসুরা মনে মনে ভাবতে থাকে, ছেলেটা আমায় এত পাগলের মতো ভালোবাসে, তা ওর জীবনটা নিয়ে নিচ্ছি আজ আমি। এমন স্বামী কপালে নসিব হওয়ার ভাগ্যের ব্যাপার, যে তার স্ত্রীকে এতটা পাগলের মতো ভালোবাসে। আমিও তো তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চাও যে আমার গর্ভে। তোমায় ছাড়া থাকবো কিভাবে আমি? তুমি খাইয়ে না দিলে আমায় কে খাইয়ে দিবে? আমায় কে ঘুম পাড়াবে? কে রাতের বেলায় জড়িয়ে ধরে বলবে আমার বুকে মাথা রেখে ঘুম যাও? কিন্তু কি করব আমি? আমিও যে অপারক, যুগ্ম করার এইটাই নিয়ম। জমিনে আসার পর প্রথমে যেই মানুষটাকে নজরে পড়বে তাকেই কোরবানি দিতে হবে। বিশ্বাস করো, ছলনা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তোমায় তা নিজের অজানা। কিন্তু তোমার যে মরতে হবে, না হয় আমার এত বছরের সাধনা সবটাই যে ধুলোয় মিশে যাবে। এই মাপসুরা, এত কি চিন্তা করছো? দাও শরতের গ্লাসটা আমাকে। মাপসুরা আকাশের কথাই হুঁশ ফিরে ও, এই নাও। গ্লাসটা আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ গটগট করে পুরার সুরার পানিটা খেয়ে ফেলে। একটু পর আকাশে দুনিয়াদারি ঘুরতে থাকে চরকির মতো করে। মাপসুরা, আমার না খুব কষ্ট হচ্ছে। বলতে না বলতেই ঠাস করে খাটের ওপর পড়ে যায়। মাপসুরা, আমার মাথাটা একটু তোমার কোলে নিবে? আমি না তোমার কোলে মাথা রেখে দুনিয়ায় মায়া ত্যাগ করতে চাই। হ্যাঁ, নিব তো। মাপসুরা আকাশের মাথাটা নিজের কোলে উঠিয়ে নেয়, আর মাপসুরায় চোখ দিয়েও টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। যে ছেলেটা তাকে এতটা ভালোবাসে তার জান নিতেই ব্যস্ত সে। মাপসুরা, তোমায় শেষ একটা কথা বলি, তুমি কখনো নিজেকে দোষী মনে করবে না, কেমন? কারণ আমি সবটাই আগে থেকেই জানি, আর জেনে বুঝেই সবটা করেছি। আমি বহুকাল আগেই জেনে গেছি আমার কলিজাটা আমাকে কোরবানি দিবে। না হয় ওর আমার পাগলিটা 12 বছরের সাধনাটা নষ্ট হয়ে যাবে। কি করে পারি বলো আমি আমার কলিজার 12 বছরের সাধনাটা নষ্ট করতে? যে আমাকে নিজের সৎমাটাকে নিজের আপন মায়ের মধ্যে রূপান্তর করে দিয়েছে, যে মা আমাকে দুই চোখে দেখতে পারতো না, সেই মা আমাকে নিজের আপন ছেলের মতো ভালোবাসে। যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, কি করে বলো এমন মানুষটার মনের আশাটা অপূর্ণ রাখি আমি? তাই নিজ ইচ্ছাতেই তোমার জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম। ভালো থেকো প্রিয় কলিজা। বলে আকাশ চুপ হয়ে যায়। মাপসুরা আকাশের এমন কথা শুনে হাওয়া করে কেঁদে দেয়। কি করে পারলাম আমি এমনটা করতে? যে আমাকে এতটা পাগলের মতো ভালোবাসে, যে নিজের জীবনটাও দিতেও 1 মিনিটও চিন্তা করে নাই। ফাঁসির আসামিদেরকে যখন শেষ ইচ্ছেটা জিজ্ঞেস করা হয় তখন তারাও বলে আমার পরিবারের সাথে দেখা করতে চাই। কিন্তু এই আকাশ এমন একজন ব্যক্তি যে মরার আগে আমার কাছে শেষ ইচ্ছা পোষণ করেছে, যে আমায় জড়িয়ে ধরতে চায়। কি করে পারলাম আমি এতটা পাষাণ হতে? মাপসুরা এমন একটা সুরা পান করিয়েছে, এরপর আকাশ আর কখনো উঠবে না। এই অবস্থায় তাকে পরিপালককে নিয়ে গিয়ে কোরবানি দেওয়া হবে। এমন সময় মাপসুরের বাবা রুমে আসে। কিরে, কাজ হলো? সময় তো ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি আমাদের পরিপালকে যেতে হবে, না হয় এরপর আর পরিপালকে যেতে পারবো না। হ্যাঁ, কাজ শেষ। এখন শুধু ওকে নিয়ে গিয়ে কোরবানি দিলেই 12 বছরের সাধনার অবসান ঘটবে। বলেই মাপসুরা কান্না করে দেয়। মাপসুরের বাবা, কিরে, তুই এমন কান্না করছিস কেন? তোর তো খুশি থাকার কথা, তোর এত বছরের সাধনা যে পূরণ হচ্ছে।
বাবা আমিও ওকে ভালোবাসি, আর সে নিজ ইচ্ছায় জীবন দিয়েছে। সে জানতো সবটা আগে থেকেই যে আমি ওকে কোরবানি দিব, তাও আমাকে বুঝতে দেয়নি, কিছু বলেওনি, পাগলের মতো ভালোবেসে গেছে। মাপসুরাইয়ের বাবা। মারে শোন, জীবনে কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়। যদি ভালোই বাসতি তাহলে আগে তোর ভাবা উচিত ছিল যে ওর সাথে এমন ধারা কোনো কিছু করা ঠিক হবে না, কিন্তু এখন ওকে সুরাপান করিয়ে দিয়েছিস, এখন আর কোনো কিছু বদলানো যাবে না, ওকে কুরবানি দিতে হবে। তারপর আকাশকে নিয়ে যাওয়া হয় পরিপালকে। আকাশের বাসায় কেউ জানে না পরিপালকে আজকে পুরীর ঢল নেমেছে, কারণ আজকে যজ্ঞ উৎসব পরিপালকে। আজকে মানুষ কুরবানি দেওয়া হবে, সেই কারণে সমস্ত পরীরা একত্রিত হয়েছে। আর বিশেষ করে আজকে অমাবস্যার রাত, সমস্ত পরীরা অমাবস্যার রাতে একত্রিত হয়ে উৎসব পালন করে। আকাশকে কোরবানি কলে আটকানো হয়েছে। জল্লাদের হাতে বিশাল বড় একটা তলোয়ার। একটু পর সমস্ত কার্যক্রম শেষ করে আকাশকে জবাই দেওয়া হবে। তবে অবশ্য আকাশকে জবাই দেওয়ার কথা ছিল মাপসুরার, কিন্তু সে দিবে না। জল্লাদকে বলা হয়েছে দেওয়ার জন্য। সবাই সূরা পাঠ করতেছে। সূরা পাঠ করার শেষ সবাই। যে পীরটা বলেছিল 12 বছর জবাই দিলে অলৌকিক শক্তির অধিকারী হবে, সেও আছে। এই পীরটা হাতে করে এক জাতীয় নীল কালারের তরল পানি নিয়ে আকাশের ঘাড়ে মেখে দেয়। তারপর জল্লাদ তার ধারালো তলোয়ারটা নিয়ে জবাইয়ের কলে যায়, আর ছুরিটা হাতে নিয়ে আকাশের ঘাড় বরাবর একটা কোপ মারে। সাথে সাথে আকাশের মস্তকটা তার দেহ থেকে আলাদা হয়ে যায়। চিরচির করে রক্ত বের হচ্ছে আকাশের শরীর থেকে। দেহটা পড়ে আছে এক পাশে, মস্তকটা পড়ে আছে আরেক পাশে। দেহের দুইটা অংশ দুই দিকে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। এমন সময় মাপসুরাইয়ের পেটে পেন শুরু হয়। আবার অন্যদিকে আকাশের জবাই শেষ, আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে মাপসুরাইয়ের বাবা আরো কয়েকজন মিলে ধরাধরি করে মাপসুরাকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। পীররা এসে মাপসুরাকে দেখে ওর কি হয়েছে। পীররা নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে মাপসুরাইয়ের জ্ঞান ফিরিয়ে আনার জন্য, আর কি কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে তা জানার চেষ্টা করে। পীররা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মাপসুরাইয়ের জ্ঞান ফিরছে না। একে একে সমস্ত পীর চেষ্টা করে, কিন্তু কেউ সফল হচ্ছে না। এমন সময় বয়স্ক পীরটা আসে, যে মাপসুরাকে সাধনার কথা বলেছিল, আর সেও চেষ্টা করে অলৌকিক শক্তি দিয়ে, কিন্তু সে যা দেখতে পায় তারপরে তো সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। পীরের এই অবস্থা দেখে সবাই তো পেরেশান। হাই হাই, ওনার কি হলো? সবাই তো ভয় পেয়ে যায়, কারণ উনি পীর পালকের সবচাইতে বড় পীর। আধ্যাত্মিক শক্তি ওনার থেকে বেশি কারোর কাছেই নেই। মাপসুরাইয়ের বাবা। পীর বাবা, আমার মেয়ে কি হয়েছে? আমার মেয়ে উঠছে না কেন? পীর যা বলে সবাই তো মাথায় হাত দিয়ে ফেলে। পীর বলে, আপনার মেয়ের পেটে মানুষের বাচ্চা, আর সেই বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মের পরিপালকে রাজ করবে, কারণ মাপসুরাহ এর সাধন সকল শক্তি এই বাচ্চার শরীরে ঢুকে গেছে। আর মাপসুরাহ এর ততক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরবে না যতক্ষণ না আকাশ জীবিত হবে, কারণ দুনিয়ার চক্রের সাথে আপনার মেয়ের সূত্র জুড়ে গেছে। সে আর সম্পূর্ণরূপে পরী নাই। সে পরীর মতো হাজার হাজার বছর বাঁচবে না। সে মানুষের মতো বুড়ো হয়ে গেলে মারা যাবে। মানুষ চক্র লেগে গেছে ওর শরীরে। মাপসুরাইয়ের বাবা। পীর বাবা, কি বলছেন কি এসব? আকাশকে তো কুরবানি দেওয়া হয়ে গেছে, আর সে জীবিত না হলে আমার মেয়ের জ্ঞান ফিরবে না। জি মহারাজ, এমনটাই হবে। মাপসুরাইয়ের বাবা হাত জোড় করে। পীর মশাই, আপনি যে করেই হোক আমার মেয়েকে বাঁচান। মহারাজ, মাপসুরাহকে বাঁচাতে হলে আকাশকে আবার জীবিত হতে হবে, কিন্তু তা তো আর সম্ভব না। মাপসুরাইয়ের বাবা। আমি জানি না পীর বাবা, আপনি আমার মেয়েকে যে করেই হোক ঠিক করে দেন। দরকার হয় আকাশকে আবার পুনরায় জীবিত করুন। মহারাজ, এ কি বলছেন আপনি? পুনরায় জীবিত করার কলাবিদ্যা সে তো হাজার বছর পুরনো। আর সেই ছুরা যেই পীরজাদারা বের করেছিল, তারা সেই ছুরা কোনো এক গুহায় লুকিয়ে রেখেছে। সেই ছুরা ছাড়া পুনরায় জীবিত কিভাবে করব আমি? আমি তো জানি না, আপনি যে করেই হোক আমার মেয়েকে জীবিত করুন। পীর টেনশনে পড়ে যায়। আচ্ছা মহারাজ, আমাকে কিছুটা সময় দিন, আমি দেখছি কি করা যায়। তারপর পীররা সেখান থেকে চলে যায় তার দুই একজন সাথীকে নিয়ে। সবাই একই স্থানে একত্রে হয়ে আছে। আজ কোনো পরী তার বাসস্থানে যাবে না, কারণ আজ অমাবস্যা। তাই ঘন্টা তিনেক পর পীর তার সাথীদের নিয়ে ফিরে আসে। সবাই তো অবাক চোখে পীরদের দিকে চেয়ে আছে, কি করবে উনি এখন। তারপর বড় পীর সকলের উদ্দেশ্য করে বলে, আমরা যেখানে দুর্গ করব সেখানে কেউ যাবেন না ভুলেও। একটা সীমারেখা এঁকে দেয় গোল করে। আকাশের মুখমণ্ডলটা আর শরীরটা নিয়ে ওই গোলের মধ্যে রাখে, আর পরিপালকের সমস্ত পীর গোল করে বসে পড়ে। চতুর্পার্শ্বে আগুন জ্বলছে সীমারেখা বরাবর। সকল পীররা দুর্গ শুরু করে দেয় বড় পীরের কথায়। আর সমস্ত পরিপালকের সকল পরী গোলকের বাহির থেকে তা নির্বাক চোখে দেখছে। বড় পীর সকল পীরদের উদ্দেশ্য করে বলে,
আত্মাধিক শক্তির মাধ্যমে আমি সেই গুহায় যাব যেখানে মানুষ জীবিত করার সূরার বইটা লুকিয়ে রাখা হয়েছে। আমি বইটা গুহা থেকে আনার সময় হয়তো আমার জানও চলে যেতে পারে, কারণ পীরজাদারা সেই গুহার আশেপাশে বিভিন্ন মায়াজাদু লাগিয়ে রেখেছে। আমার যাই হোক, কিন্তু তোমরা কেউ পিছু হটবা না, আর আমার কনিষ্ঠ আঙ্গুলটা একজন ধরে সংযোগ করে রাখবা। সূরার বইটা তার হাতে চলে আসবে, আর আমি যদি না ফিরে আসি তাহলে পীর পাঠ করে সূরার বইটা আবার আমার হাতে রেখে দিবা। পীর নিজের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই গুহায় যায়। বইটা সেই গুহা থেকে বের করে সমস্ত মায়াজাল পার হয়ে, কিন্তু বইটা নিয়ে ফেরার সময় একটা মায়াজাদুতে আটকে পড়ে। পাশের পীরটার হাতে বইটা এসে পড়ে। সে বইটা খুলে সূরা পাঠ করে, সাথে সাথে আকাশের দেহটা মাটি থেকে কয়েক হাত উপরে উঠে যায়। তার মস্তক ছাড়া শরীরটার সাথে ইতিমধ্যে আকাশের মস্তকটা জোড়া লেগে যায়। পীর পালকের যেন কোনো এক সর্বশক্তির কাজ চলছে। সবাই হতভম্ব হয়ে আছে। আকাশের শরীরটা আস্তে করে মাটিতে নেমে আসে। অন্যদিকে মাকসুরায়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে। আকাশের জ্ঞান ফিরে আসে। সে আস্তে আস্তে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে মাটিতে পড়ে আছে। তার চতুর্পাশ ঘিরে অনেক লোক বসে আছে, সাদা কালারের জামা পরিধান করে। পীরটা সূরা পাঠ করে তাড়াতাড়ি বড় পীরের হাতে বইটা দিয়ে দেয়, আর বড় পীরটা বইটা গুহায় রেখে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় কোনো মায়া জাদু আর নেই। সে নিজের মধ্যে ফিরে আসে। অন্যদিকে মাপসুরায় চিৎকার শুনে ওর বাবা মা আরো কয়েকজন দৌড়ে যায়। মাপসুরা আকাশ আকাশ বলে জোরে চিৎকার করতে থাকে। মাপসুরায়ের বাবা, আকাশ ঠিক আছে, তুই এমন করিস না। না, আমার আকাশ কই? আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার আকাশকে চাই, আমি ওকে দেখবো। বাবারে, তুই একটু শুয়ে রেস্ট কর। আকাশ ঠিক আছে, ওর কিছু হয়নি। মাপসুরা বলে জোর করে বিছানা ছেড়ে উঠে পড়ে, আর ঘর থেকে বের হয়ে আকাশ আকাশ বলে চিৎকার করতে থাকে। আকাশ আস্তে আস্তে ওঠার চেষ্টা করে মাটি থেকে। মাপসুরা লক্ষ্য করে হাজার হাজার পরীর ভিড়ে আকাশ দাঁড়িয়ে আছে। পীরদের দুর্গ করাও শেষ। মাপসুরা পরিপালকের পীরকে ঠেলে দৌড়ে গিয়ে আকাশকে জাপটে ধরে, আর পাগলের মতো চুমু খেতে থাকে আকাশের সারা শরীরে। আমার কলিজাটার কিছু হয়নি তো? বলে আকাশের ঘাড়ে ঠোঁটে কপালে চুমু খেয়ে যাচ্ছে। সবাই তোর শরমে চোখ বন্ধ করে রেখেছে। মেয়েটা করছে কি? কলিজা, আমি তো ঠিক আছি, তুমি এমন করছো কেন? আর আমাকে না কোরবানি দেওয়া হয়েছিল, তাহলে জীবিত হলাম কি করে? এমন সময় পীরের একজন এগিয়ে এসে, সে আর বলতে, জীবিত হলেন কিভাবে? মাথার ঘাম পায়ে পড়ছে আমাদের আপনাকে জীবিত করতে। মাপসুরা আকাশকে জাপটে ধরে আছে। মনে হয় যে ছেড়ে দিলে আকাশ কোথাও হারিয়ে যাবে। আকাশও মাপসুরাকে জড়িয়ে ধরে আছে। এরপর আকাশকে আর মাপসুরাকে রাজসভায় নিয়ে যাওয়া হয়। মাপসুরায়ের বাবা আর পরিপালকের সকলে মেনে নেয় আকাশকে, কারণ মহারাজ আদেশ করেছেন। আর তার চেয়ে বড় কথা, আকাশকে মালে মাপসুরা মরে যাবে। সেই রাতে তাদের আবার বিয়ে হয়, এবং সকল পরীদের সামনে মাপসুরায়ের বাবা আকাশকে পরিপালকের রাজা হিসেবে ঘোষিত করে। তবে আকাশের পর আকাশ আর মাপসুরায়ের সন্তান হবে এই রাজসভার অধিকারী। আকাশ তারপর মাপসুরাকে নিয়ে পরিপালক থেকে ফজরের আগে বাসায় ফিরে আসে। কেউ টেরও পায় না। সারাদিন আকাশ আর মাপসুরা জমিনে থাকে, রাতের বেলায় পরিপালকে যায়, কারণ এখন তারা যখন ইচ্ছে হয় পরিপালকে যেতে পারে। কিছুদিন পর মাপসুরায়ের বাবু হবে। আকাশ সবসময় ওর খেয়াল রাখে। কিছুদিন পর ওদের ফুটফুটে একটা বাচ্চা হয়। গায়ের রং ধবধবে দুধের সাদা, মাপসুরায়ের মতো, কিন্তু চেহারা পুরো আকাশের উপর গিয়েছে। এভাবেই চলতে থাকে 6 বছর পর। তানিম দৌড়াচ্ছে খাবার খাবে না বলে। তানিম হচ্ছে মাপসুরা আর আকাশের বাবু, আর মাপসুরা তানিমের পেছনে পেছনে দৌড়াচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য। তানিম কোথায় গিয়ে জানি লুকিয়ে পড়েছে। এমন সময় আকাশ এসে মাপসুরাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নাক ঘষতে থাকে। আমার কলিজাটা কি করে। তোমার বান্দর পোলাটারে খাওয়াইতেছি, কিন্তু কোথায় গিয়ে যে লুকিয়ে পড়ছে খাওয়ার ভয়ে কে জানে। মাপসুরা তানিমকে এত ডাকা ডাকে, কিন্তু তানিম বের হয় না। আমার ছেলে অনেক ভালো, দেখছো? সে জানে তার পাপা এখন তার মাকে আদর করবে। বলেই কোলে তুলে নেয়, আর ওদের বেডরুমে গিয়ে মাপসুরাকে ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। চলো তানিমের জন্য একটা খেলার সাথী আনি। লাগবে না, এইটাকেই পারি না সামাল দিতে, তিনার আরো একটা চাই। তোমার না লাগলে নাই, আমার লাগবে। বলেই মাপসুরাকে আদর করতে শুরু করে। এমন সময় তানিম দরজার সামনে এসে দরজায় বাড়ি দিতে থাকে। পাপা, মাম্মা, তোমরা কোথায়? তানিম, তোমার পাপা তোমার মাম্মামকে আদর করছে তোমার সাথে খেলার জন্য একটা সাথী আনতে। আচ্ছা পাপা, বেশি করে করো কেমন? আমার খেলার সাথে যেন তাড়াতাড়ি পাই আমি। বদ বাজে লোক একটা, খবিস নিজের ছেলেকে কেউ এসব বলে? দেখছো তোমার ছেলে কত স্মার্ট, সে বলছে বেশি করে আদর করতে, আমি তাই করব। সবাই আরো বেশি করে চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন, ধন্যবাদ। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।